এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তে দেশের সরকারের সিম্বল হিসেবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্বনামধন্য একজন প্রুভেন ব্যক্তিত্ব যদি দাঁড়ান, তাহলে সেটা আমাদের সবাইকে আরও আশাবাদী করে তুলবে এবং আলহামদুলিল্লাহ সেটা করে তুলেছে। এবং ওনার সাথে বাকি যে 16 জনের নাম, মানে যারা আমি গতকাল শপথ নেওয়ার সেরেমনিতে উপস্থিত ছিলেন, তাদের মোটামুটি বেশিরভাগই ইফ নট অলমোস্ট অল আমাদের পরিচিত মুখ, এবং তাদের সবাইকে আমরা মোটামুটি নিউট্রাল এবং তাদের জায়গায়, তারা যে জায়গায় কাজ করেন সেই জায়গায় অভিজ্ঞ এবং নন কম্প্রোমাইজিং ফর জাস্টিস বা ফর দ্য রাইট কজেস, এইভাবে করে আমরা তাদেরকে দেখে এসেছি। কেমন হলো উপদেষ্টা পরিষদ? যে উপদেষ্টা পরিষদ মানে নতুন ইন্টারিম সরকার যেটা গঠিত হলো, এটা অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার, অনেক রক্ত ঝরানোর পর আমরা পেয়েছি। সো তাদের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক থাকতে পারে। তবে এই মুহূর্তে যেটা গঠিত হয়েছে সেটা এই ধরনের একটা সিচুয়েশনে যা গঠিত হওয়া সম্ভব সেই প্রেক্ষাপটে খুবই ভালো একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে বলে আমি মনে করি। এবং এই সময় মানে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার কোনো ধরনের অল্টারনেটিভ ছিল বলে আমি মনে করি না। এবং তার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন শিক্ষার্থীরা তাকে চেয়েছেন, এবং আরও বেশি আনন্দিত হয়েছি যখন উনিও পজিটিভ সাড়া দিয়েছেন। এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তে দেশের সরকারের সিম্বল হিসেবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্বনামধন্য একজন প্রুভেন ব্যক্তিত্ব যদি দাঁড়ান, তাহলে সেটা আমাদের সবাইকে আরও আশাবাদী করে তুলবে এবং আলহামদুলিল্লাহ সেটা করে তুলেছে। এবং ওনার সাথে বাকি যে 16 জনের নাম, মানে যারা আমি গতকাল শপথ নেওয়ার সেরেমনিতে উপস্থিত ছিলেন, তাদের মোটামুটি বেশিরভাগই ইফ নট অলমোস্ট অল আমাদের পরিচিত মুখ, এবং তাদের সবাইকে আমরা মোটামুটি নিউট্রাল এবং তাদের জায়গায়, তারা যে জায়গায় কাজ করেন সেই জায়গায় অভিজ্ঞ এবং নন কম্প্রোমাইজিং ফর জাস্টিস বা ফর দ্য রাইট কজেস, এইভাবে করে আমরা তাদেরকে দেখে এসেছি। সো আমি অত্যন্ত আশাবাদী যে এই ইন্টারিম সরকারের মাধ্যমে আমরা সামনের সঠিক নির্বাচনটা পাবো। সো না, আমি অত্যন্ত আনন্দিত গতকাল এই শপথ নেয়ার সেরেমনি থেকে। এই পরিষদ কি পারবে দেশ সংস্কার করতে? দেখেন, প্রথমত আপনার মনে রাখতে হবে যে এই পরিষদের দায়িত্ব দেশ সংস্কার না। এই পরিষদের দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা। দেশ সংস্কার কে করবে এটা দেশের জনগণ বলবে। মানে যেমন দেশের জনগণ শিক্ষার্থীদের সাথে সাথ দিয়ে এই আন্দোলনকে আপনার সাকসেসফুল করে তুলেছে। মানে শিক্ষার্থীরা গত 2 মাস জান প্রাণ দিয়ে লড়াই করেছে, এবং প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আমরা সবাই দাঁড়িয়েছি। আমি হয়তো শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি, কেউ হয়তো মাতা পিতা হিসেবে দাঁড়িয়েছে, কেউ গার্জিয়ান হিসেবে দাঁড়িয়েছে, কেউ শুভাকাঙ্ক্ষী হিসেবে দাঁড়িয়েছে। বাট এটুকু আমাদের সবাইকে মানতে হবে যে আন্দোলনটা শিক্ষার্থীদের ছিল, দাঁড়িয়েছে পুরো বাংলাদেশ। সো সেই হিসাবে আমরা আজকে যখন আন্দোলনটার দিকে তাকাই, আমাদের আপনার আবু সাঈদ, আমাদের মানে যত শহীদ আছে, এবং এই যে আপনার ওদের সমন্বয়কারীরা যাদেরকে ডিবি তুলে নিয়ে গেল, বা ওই যে ডিবি যে 6 জনকে তুলে নিয়ে গেছে, তার বাইরেও অনেককে তুলে অনেক ধরনের অত্যাচার হয়েছে। কতজনকে গুম খুন কী হয়েছে আজ পর্যন্ত আমরা জানি না, এটারও একটা সংখ্যা সঠিক হিসাব নিতে হবে। কিন্তু এই যে তাদের এই ত্যাগ স্বীকারের সাথে কিন্তু নন শিক্ষার্থী, মানে তাদের বাবা মারা, তাদের শিক্ষকরা, তাদের গুরুজনরা, তাদের ছোট ভাই বোনেরা, মানে সবাই কিন্তু ত্যাগ স্বীকার করেছে। যখন লাশের একদম মানে পাহাড় তৈরি করেছে হাসিনা এবং হাসিনার সরকার, সেই লাশের পাহাড়ের একাংশ ছিল শুধু শিক্ষার্থীরা, বাকি সবাই ছিল কিন্তু শিক্ষার্থীদের পাশে যারা দাঁড়িয়েছে। সো তার জন্য আমি বলছি যে হ্যাঁ, নেতৃত্ব শিক্ষার্থীরা দিয়েছে, আন্দোলন শিক্ষার্থীদের, এবং সব সাফল্য শিক্ষার্থীদের, কিন্তু আন্দোলন কিন্তু আসলে পুরো দেশের। সো এই যে পুরো দেশের যে আন্দোলন, পুরো দেশ শুধু কোটার জন্য আন্দোলন করেনি। পুরো দেশ প্রথমত আন্দোলন করেছে তাদের শিক্ষার্থীদের পরাণ বাঁচাবার, জান বাঁচাবার, যে আমাদের সন্তানের। এবং আমি প্রথমে এই কথাটা শুরু করেছিলাম, তারপর সবাই একই কথা বলছেন। আমি ফিল করে শুরু করেছি ভাই, আমি 15 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি প্রথম দিন যেদিন নিজে রাবার বুলেট স্প্লিন্টারে আহত হলাম, তখন আমার পাশে শত শত, আমার মানে হাজার বার যখন গোলাগুলি শুরু হয়েছে, তখন শত শত আমার শিক্ষার্থীরা ছিল, এবং সেই শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছে, তার ভিতরে একজন নিহত হয়েছে। আরও মানে ওই দিন অনেকে নিহত হয়েছে, বাট আমার আশেপাশে যারা আছেন তাদের মধ্যে একজন নিহত হয়েছে। তো এই জায়গাটা থেকে আমরা এসছি আমাদের সন্তানদের প্রতিরক্ষার জন্য, বাকি সব কিছু ভুলে যেয়ে। এবং আমি যেমন এসছি তেমন কোটি কোটি বাংলাদেশের জনতা নেমে এসছে আমাদের তরুণদের প্রোটেকশনের জন্য। তো প্রথমে এটার জন্য এসছি, তারপর আমরা সবাই রিয়েলাইজ করেছি
যে আমাদের শিক্ষার্থীদের যান বাঁচানো সম্ভব না যদি এইরকম একটা ফ্যাসিস্ট সরকার থাকে। সো তখন শিক্ষার্থীরা যখন ডাক দিল এক দফা আন্দোলন, তখন বাংলাদেশের জনগণের মাথায় অলরেডি এক দফা আন্দোলন হয়ে গেছিল যে আমার সন্তানদের যান বাঁচাতে হলে এই সরকারকে পড়তে হবে। তো এক দফা আন্দোলন ছিল এই সরকারকে সরানোর আন্দোলন। এই সরকারকে সরিয়ে আমরা কি চাই? এটা ছিল একটা ফ্যাসিস্ট সরকার, একটা অগণতান্ত্রিক সরকার। আমরা কি আরেকটা অগণতান্ত্রিক সরকার চাই? ইদার আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমরা ইমিডিয়েটলি গণতান্ত্রিক সরকার চাই। আর যদি গণতান্ত্রিক সরকার চাই তাহলে আমরা যারা সুশীল সমাজে আছি বা ঢাকার সমাজে আছি বা অনেকভাবে অনেক রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছি বা তরুণরা যে কয়জন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আপনি এটা ভুলে গেলে চলবে না যে এই যে শিক্ষার্থীদের আন্দোলন, এই শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু 6 জন সমন্বয়কারীকে তুলে যেয়ে তোলার পর বন্ধ হয়নি। কেন বন্ধ হয়নি? কারণ কোনো এক নেতার আন্দোলন এটা না, কোনো 6 নেতার আন্দোলন এটা না, হাজারো শিক্ষার্থীর আন্দোলন, কোটি বাংলাদেশের আন্দোলন, কোটি কোটি বাংলাদেশের আন্দোলন। তো সেই হিসেবে তাহলে কোটি কোটি বাংলাদেশি কি চায়? তারা যাদেরকে চায় তাদেরকে দিয়ে সরকার পরিচালনা, নট অল্প কিছু আমরা ঢাকা শহরে যারা কিছু আপনার রাজনৈতিক দলের নেতা আছে, কিছু সুশীল সমাজের নেতা আছে, কিছু ব্যবসায়িক নেতা আছে, কিছু ছাত্র নেতা আছে, আমরা সবাই যে কয়জনকে চুজ করলাম না। তবে এখন হঠাৎ করে একটা নির্বাচন দেওয়া সম্ভব না, যেভাবে কুলসিত পুরো সিস্টেমটাকে করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার। কুলসিত করেছে, মানে আজকে পর্যন্ত পুলিশ ঠিকভাবে দাঁড়াতে পারে না। কেন? কারণ পুলিশকে কুলসিত করেছে, হেলমেট বাহিনী বানিয়ে ফেলেছে, ছাত্রলীগ পুলিশ বানিয়ে ফেলেছে। তো এগুলো পরিষ্কার করতে তো একটু সময় লাগবে, কিন্তু এইগুলোর ফুল পরিষ্কারের দায়িত্ব কিন্তু জনগণের সরকারের হবে। নিরপেক্ষ, নির্দলীয়, অনির্বাচিত ইন্টারিম সরকারের কাজ সব কিছু পরিষ্কার করা না। ইন্টারিম সরকারের কাজ মিনিমাম অতখানি পরিষ্কার করা যেখান থেকে তারা একটা নির্বাচন দিতে পারে। তো ওই মিনিমাম অতখানি পরিষ্কার করে আমরা অতি শীঘ্রই নির্বাচন দেখতে চাই। নির্বাচনের মাধ্যমে আমি ইতিমধ্যে কয়েকজনের কথা শুনেছি এবং কথা শুনে আমি কষ্ট পেয়েছি। যেমন সত্যি কি মিথ্যা আমি জানি না, বাট আপনার একজন অত্যন্ত গুণী এবং জ্ঞানী আইনজীবী স্বাধীন মালিক সাহেব, ওনার সাথে পার্সোনাল আমার পরিচয় আছে এবং উনি অনেক, মানে ওনার সাথে যখনই কথা বলেছি, অনেক বছর কথা হয় না, বাট যখনই কথা বলেছি অনেক একজন জ্ঞানী মানুষ। আর শুধু আমার কথা বলা না, উনি পরিচিত একজন জ্ঞানী মানুষ হিসেবে। বাট আমি খবরের কাগজে কোথায় যেন দেখলাম, যদি ভুল না করে থাকি, উনি বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 280-90টা সিট জিতবে, এটা হতে দেওয়া যাবে না। এটা আমাকে অত্যন্ত অনেক কষ্ট দিয়েছে। দেখেন, আমি বিএনপি করি না, আমি বিএনপি সাপোর্টও করি না ভাই। আমি এক দফা আন্দোলনে বিএনপির সাথে ছিলাম, কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরাতে হলে সবাইকে একত্রিত হতে হবে, তার জন্য আমি বিএনপির সাথে ছিলাম। কিন্তু আমি নির্বাচনে বিশ্বাস করি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। এখন আপনি যদি বলেন না না দাঁড়াও, পাবলিক ওকে চায়, ও ভালো না, আমি বলে দিচ্ছি ও ভালো না, আমি যাকে চাই তাকে বসাও, তাহলে গণতন্ত্র হলো? তাহলে তো কিছু লোকজন ছিল ইতিমধ্যে, মানে এই হাসিনার পতনের 2 দিন আগে তো ছিল, যারা ক্যামেরার সামনে এসে বলছিল যে হাসিনা সবচেয়ে ভালো, হাসিনাকে চাই, এরপর আর কেউ নাই, হাসিনা সবচেয়ে ভালো। না ভাই, আমরা গণতন্ত্র চাই। এই ইন্টারিম সরকারকে আমি সাধুবাদ জানাই, তারা মানে এবং খুবই সুন্দর গঠিত হয়েছে ইন্টারিম সরকারটা। কিন্তু কেউ যদি বলে যে পুরো রাষ্ট্র সংস্কার এই ইন্টারিম সরকার করবে, যারা অনির্বাচিত, এমনও হতে পারে ভাই নির্বাচন আসলে আমি নির্বাচিত হব না, দ্যাট ডাজন্ট ম্যাটার। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হলো গণতন্ত্র, জনগণের চয়েস। সো আমাদের নির্বাচিত সরকার দরকার, এবং সেই কারণে এই ইন্টারিম সরকার থেকে আমার একটা মাত্র প্রত্যাশা, যত শীঘ্রই সম্ভব ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেবার জন্য অবভিয়াসলি সর্ট অফ ইলেকশন কমিশনকে কিছু সুধার আনতে হবে, আপনার জুডিশিয়ারিতে কিছু সুধার আনতে হবে, আপনার আইনশৃঙ্খলা বাহিনীতে কিছু সুধার আনতে হবে, কিন্তু এগুলো করতে অনেক সময় লাগার কথা না। যেমন অলরেডি গতকালই আমরা জানতে পেরেছি নতুন অ্যাটর্নি জেনারেল অ্যানাউন্সড হয়ে গেছে, নতুন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল 3 জন যেটা থাকেন, এডিজি বোধহয়, হ্যাঁ এডিজি 3 জন থাকেন, ওটা অ্যানাউন্সড হয়ে গেছে। আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি আপনার বেঞ্চে, মানে অ্যাপেলেট ডিভিশন এবং হাইকোর্ট বেঞ্চেসেও কিছু বদল আসবে, কারণ এই সরকার এত দলীয়করণ করেছিল যে এটা ছাড়া আর সম্ভব না। একইভাবে আমি আশা রাখছি, এই যে আইজি গত পরশুদিন নতুন নিয়োগ হয়ে গেছে, আই থিঙ্ক ডিএমপি কমিশনের এবং ঢাকা রেঞ্জের এবং আরও অনেক কিছু রেঞ্জের, এরকম র্যাব ডিজি, এগুলো সব নতুন হয়ে গেছে, এবং হয়তো 1-2 মাসের ভেতরে এই ইনস্টিটিউশনগুলোতে, মানে থানা পর্যায়ে পর্যন্ত, অ্যাটলিস্ট ওসি লেভেল পর্যন্ত আমরা নির্দলীয় নিরপেক্ষ লোকজন বসাতে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার যেটা বসিয়েছে। নির্বাচন কমিশনে যারা ছিলেন দায়িত্বে, স্পেশালি যে কমিশনারগুলোকে ফ্যাসিবাদ আওয়ামী সরকার বসিয়েছিল,
তাদেরকে তাড়াতাড়ি চেঞ্জ করা, নির্বাচন কমিশন সচিবকে তাড়াতাড়ি চেঞ্জ করা, এস্টাবলিশমেন্ট সচিব চেঞ্জ করা, আইন সচিব চেঞ্জ করা, আপনার হোম সচিব চেঞ্জ করা। সো এরকম মানে 20-30টা পজিশন আছে, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, এগুলো ডিজি চেঞ্জ করা, মানে 20-30টা পজিশন আছে যেগুলো চেঞ্জ করে তাদের চেঞ্জে সঠিকভাবে এনে তাদেরকে দায়িত্ব দেয়া 1 মাসের ভেতরে বা 1.5 মাসের ভেতরে তাদের স্ট্রাকচারগুলো আরও বলবৎ করা। এই বলবৎ করতে পারলে তখন আমি কোনো কারণ দেখি না যে 3 মাসের ভেতরে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচনের ব্যবস্থা এই নিরপেক্ষ নির্দলীয় আপনার কেয়ারটেকার বা ইন্টারিম সরকার করতে পারবে না, আমি দেখি না। তবে যদি 3 মাসের থেকে অল্প বেশি যদি লাগে, 4 মাস বা 5 মাস লাগে, নিশ্চয়ই সেটা হতে পারে।